আবার ঘনীভূত হচ্ছে রহস্য। সেই নিকষ কালো ছায়ার সেই রহস্যকে নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে। তবে এমন একটা দিনে আসতে চলেছে নিকষ ছায়া ২, সেটা আমরা একেবারেই কল্পনা করিনি। মানে কল্পনার বাইরে গিয়েই নিকষ ছায়া ২ কিন্তু আপনাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ নিয়ে আসতে চলেছে। তবে সেই কী সারপ্রাইজ রয়েছে সেটা জানার জন্যই আজকে আমাদের সাথে রয়েছেন। নতুন করে তাদের পরিচিতি দেওয়ার দরকার নেই। আমাদের সাথে রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী এবং সাথে রয়েছেন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম তোমাদের দুজনকেই। এবং প্রথমেই এই যে শীতটা চলে যাচ্ছে এবং সেই সময় একটা গা ছমছমে বিষয়ে তোমরা নিয়ে আসছো, তার জন্য অনেক অভিনন্দন তোমাদেরকে। তোমরা কতটা এনজয় করছো? শীতটাকে এনজয় করলে মানে ভীষণ এনজয় করো, নাকি শীতকালে একেবারেই ভালো লাগে না? কোনটা তোমাদের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তো আমি শীতটা ভীষণ এনজয় করি, এবং কলকাতা শহরে তো শীত এক সপ্তাহের জন্য পড়ে ইউজুয়ালি। এই বছর বেশ একটু হাত খুলে শীতটা আমাদেরকে দিয়েছেন ভগবান, এবং খুব খুব উপভোগ করেছি ব্যাপারটা। মানে কলকাতা শহরে এই যে টানা বেশ কয়েকদিন ধরে ম্যাক্সিমাম টেম্পারেচার 24-এর নিচে থাকছে, কিংবা মিনিমাম টেম্পারেচার 11-12 হয়ে যাচ্ছে, 10-এও চলে গেছে, এইটা দারুণ এনজয়েবল। কারণ কলকাতার শীতটা তো খুব একটা কষ্টদায়ক নয়। হ্যাঁ, এটাও ঠিক যে যাদের শেল্টার নেই, যারা রাস্তাঘাটে থাকেন, তাদের জন্য আই এম শিওর ভীষণ কষ্টকর গেছে এই সময়টা। ঠিক যেমনভাবে প্রচণ্ড গরম পড়লে সেটাও কষ্টকর হয়, সেটা এক্সট্রিম কখনোই উপভোগ্য হয় না আর কি ব্যাপারটা। তবে আমাদের ক্ষেত্রে যারা একটু একটা শেল্টারের মধ্যে থাকার জন্য আমরা ফরচুনেট, তাদের জন্যে এই কলকাতার এই শীতটা খুবই খুবই এনজয়েবল। কারণ আমাদের এখানে তো এই -10 হয়ে যাচ্ছে, বরফ পড়ছে, ওই ঠান্ডাটা পড়ে না। তো এই ঠান্ডাটা আমরা ছোটোবেলার থেকে এই ঠান্ডাটা পেয়েছি, মাঝখানে বহু বছর পাইনি। এই বছর আবার বেশ ভালো করে উপভোগ করা গেল। এবং বাংলার প্রিয় যে দীপুদার বিষয়টা রয়েছে আর কি, এবার অনেকেই দার্জিলিং না গিয়ে কিছুটা হলেও ফ্লেভারটা এখানে পেয়েছে আর কি। সুরঙ্গনার শীত কেমন লাগে? আমার বালাপোষের নিচে থাকতে খুবই ভালো লাগে। আমি না, তার মানে এই নয় যে আমি শীতটা এনজয় করি না, ভীষণভাবে করি। কিন্তু এইটাই তো একমাত্র সুযোগ, মোটা চাপা চুপি দিয়ে বাড়িতে বসার। কিন্তু নিশ্চয়ই যাদের সেই অর্থে শেল্টার নেই তারা খুবই কষ্ট পেয়েছেন এই শীতটায়। এবং শুধু তারাও নয়, বয়স্করা যারা আছেন আমাদের বাড়িতে এবং যারা শারীরিকভাবে একটু হয়তো কম জোর তাদের গায়ে, তারাও খুবই কষ্ট পেয়েছেন এই সময়টায়। কিন্তু আসলে ওটা আমাদের এখানে শীত পড়ার অভ্যেস নেই বলে অতটা। কিন্তু আমি যতটুকু আমার প্রিভিলেজটুকুর মধ্যে আমি নিশ্চয়ই খুব উপভোগ করতে পেরেছি শীতটা। তবে শীতে আরেকটা জিনিস ভীষণ উপভোগ্য, সেটা হচ্ছে আমরা যেটা করতাম, আমার মনে হয় তোমরাও হয়তো কখনো করেছো, যে শীতকালে যখন আমাদের স্কুল ছুটি চলতো তখন আমরা ছাদে গিয়ে সবাই হয় লেপের বা কম্বলের তলায় গিয়ে ভূতের বইটা খুলে আর কি পড়ে বেশ মজার একটা বিষয়। সেটা কি তোমরাও করেছো? মানে ভূতের বিষয়টার সাথে ভীষণভাবে মানে ভূতের বই পড়া বা ভূতের সিনেমা দেখা, এই বিষয়টা কি হতো? হ্যাঁ, খুব হতো। মানে আর বাংলায় তো, বাংলা সাহিত্যে তো ভালো ভূতই বেশি। তো সেটা খুব একটা মানে ভয় পাওয়ার বিষয় ছিল না, ওটা উপভোগ করতাম ব্যাপারটা। যে বাংলায় কিন্তু বেশিরভাগ ভূত মানুষকে সাহায্য করে, এবং সেইটা একটা অদ্ভুত একটা ব্যাপার কিন্তু। মানে সেইটা খুব এনজয় করতাম। ভূতের ছবি দেখার খুব একটা যে আলাদা করে ভূতের ছবি দেখবো এরকম কোনো, সব রকমই ছবি দেখতাম। এবং এই সময়টায় ছোটদের ছবি বেশি দেখানো হতো টিভিতে। তখন ওই ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম হতো, তাতে সোনার কেল্লা হোক, গুপি গাইন বাঘাবাইন হোক, গুপি গাইন বাঘাবাইনেও তো ভূত আছে, তো তো ভালো ভূত। তো সেই ধরনের জিনিসগুলো হতো, এবং শীতকালটা দারুণ কাটতো, দারুণ। এই বছরের শীতটা সত্যি সেই ছোটোবেলার শীতকালটা মনে করিয়ে দিয়েছে। আর সুরঙ্গনাকে বরাবরই যে প্রশ্নটা করলে আমরা একটু মানে আশাহতই হই, সুরঙ্গনা ভূতে ভয় পাও? একেবারেই বলে দেয় যে না, মানে একেবারেই নয় আর কি ওর ক্ষেত্রে। নিকষ ছায়ার পরপর দুটো সিরিজে কাজ করার পর, সিজনটা যখন কাজ করলে আর কি, তারপরে কি কিছু তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, নাকি আরও দৃঢ় হয়েছে একেবারেই ভয় পাওয়ার মতো নয়? না, মানে অভিনেতা হিসেবে কাজ করছি তো সেখানে উপভোগ করতে পারছি না যেটা দর্শক একদম ব্ল্যাঙ্ক ক্যানভাস হিসেবে বসে তারা দেখছেন, তারা ভয় পাচ্ছেন, রিয়্যাক্ট করছেন। কিন্তু আমি তো অভিনেতা হিসেবে আমি তো অ্যাকশন কাটটা মাঝপথে শুনতে পাচ্ছি, কাজেই আমার তো সেই বিষয়টা হয়নি কখনো। কিন্তু নিশ্চয়ই এরকম নানান শুটিং করতে গিয়ে অদ্ভুত লোকেশনে কাজ হয়েছে, যেটা দেখে একটু গা ছমছমে লেগেছে, একটু মনে হয়েছে কিছু দেখতে পাবো কি না। কিন্তু আলটিমেটলি কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তাই আমার এখনও অবধি ভূতে বিশ্বাসটাও জন্মায়নি।
তো কখনো যদি কিছু একটা এক্সপিরিয়েন্স হয় খুবই রোমাঞ্চকর হবে ব্যাপারটা। মানে সুরঙ্গনা এবার আশাহত হয়, ও অপেক্ষা করে ভূতের দেখার, কিন্তু ভূত ভূত আর তাকে দেখা দেয় না। ঠিক, গৌরবদার ক্ষেত্রে কি হয় বিষয়টা, মানে তোমার তো বোধহয় ভূতের সাথে খুব একটা ভালো মানে লেনদেনের বিষয়টা নেই আর কি। না, একদমই নেই। মানে আমারও সুরাঙ্গনার মতোই আর কি ব্যাপারটা। আমি ভূত দেখার অনেক চেষ্টা করেছি। ভূতের একটা একটা অনেক অনেক বন্ধু বান্ধব পরিবারের লোকজনের কাছে শুনেছি তাদের ভুতুড়ে সব এক্সপিরিয়েন্স হয়েছে, আমার কখনো হয়নি। তো সেই কারণেই একটা বিশ্বাস তৈরি হয়নি। হলে কিন্তু মানে সেটা হোপফুলি খারাপ জায়গায় যাবে না, কিন্তু হলে হয়তো সেই বিশ্বাসটা তৈরি হবে। এবং তোমাদের নিকষ ছায়ার প্রথম যেখানে আমরা দেখেছিলাম পরমদার সাথেই মানে পরমদা নিজেও এক্সপিরিয়েন্স করেছে আর কি ভূতের বিষয়টা, যেভাবেই হোক না কেন। কিন্তু সেক্ষেত্রে তোমরা কখনো করোনি, সেটা একটা আলাদা বিষয় হলো। কিন্তু যেটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো সেটা হচ্ছে নিকষ ছায়ার একটা দারুণ সাকসেস, তারপর আবার নিকষ ছায়া 2 আসছে। সেক্ষেত্রে বোধহয় তোমাদের কোথাও একটা মনেও হয় যে এই যে বিষয়টা তোমাদের চরিত্রকে ছাপিয়ে গিয়েও দর্শকদের মনে বোধহয় আলাদা একটা জায়গা করছে, সেটা কি কোথাও একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে আরও তাদেরকে নতুন কিছু একটা উপহার দেওয়ার জন্য? কি বলবে তোমরা, সুরঙ্গনা, গৌরবদা, দুজনই? ডেফিনেটলি, মানে যখন একটা কিছু সাকসেসফুল হয় তখন রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। যে আমাদের একটা দায়িত্ব আছে যে এরপরের সিজনটা যারা দেখবে, যাদের প্রথম সিজনটা ভালো লেগেছে বা দ্বিতীয় সিজনটা ভালো লেগেছে, তাদের এই তৃতীয় সিজনটাও যাতে ভালো লাগে, তার একটা দায়িত্ব তো রয়েই যায়। এবং সেইটার দায়িত্ব সকলের মধ্যে, মানে শুধুমাত্র পরিচালক নয়, যিনি স্ক্রিপ্টটা তৈরি করছেন, যারা অভিনয় করছে, যারা ক্রিয়েটিভ কলস নিচ্ছে, তাদের সকলের ওপরেই সেই দায়িত্বটা বর্তায়। এবং সেই দায়িত্বটা মাথায় রেখেই এই কাজটাও করা হয়েছে। এবং আশা করা যায় যে যাদের আগের সিজনগুলো ভালো লেগেছে এটাও লাগবে। একটা তো নিশ্চয়ই চাপ সৃষ্টি হয়, সেটা গৌরবদা এত কাজ করেছে, এত ফ্র্যাঞ্চাইজিতেও কাজ করেছে, সেক্ষেত্রে গৌরবদার এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই এখানে বেশি। আমি প্রথমবার ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে আমি অনুভব করতে পারছি একটা প্রত্যাশা তো হয় মানুষের, এবং প্রথম সিজনটা ভালো লেগেছে তাই জন্য আরও বেশি টেনশন হয় যে পরে সিজনটা ভালো লাগবে কি না। কিন্তু আমি যদি সেই টেনশন থেকে একদম বাইরে চলে যাই, তাহলে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আই এম লুকিং ফরওয়ার্ড যে আমি পুরো বিষয়টা একবারে দেখবো। কারণ যেটা হয় যে আমি শ্যুট করেছি, ডাবিং করেছি, কিন্তু গোটা কাজটা তো একসঙ্গে দেখিনি, কাজেই অডিয়েন্স হিসেবে আমি দেখতে খুবই মুখিয়ে আছি। এবং আমার মনে হয়েছে যে একটা পরিচালকের পরিবর্তন হয়েছে এবারে, কিন্তু সেটা দর্শক কতটা বুঝতে পারবে আমি সেটা দেখতে ইন্টারেস্টেড, কারণ আমার মনে হয় খুব একটা বুঝতে পারবেন না। সায়ন্তনদা যথেষ্ট সিনসিয়ারলি, যথেষ্ট ভালোভাবে কাজটা এক্সিকিউট করেছে, এবং সাচ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, এত পরিষ্কার মাথার। এই পুরো টিমটার সাথে আরেকবার কাজ করাটা ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই যে বললে ডিরেক্টর চেঞ্জ হয়েছে, তাদের দুজনের পার্সপেক্টিভ দুরকম ছিল, কতটা কিভাবে দেখলে দুজনকে দুরকমভাবে দেখলে? নিকষ ছায়াতে একজনকে দেখলে, নিকষ ছায়া 2-তে আরেকজনকে দেখলে, কিভাবে চেঞ্জেসটা বুঝলে? হররের এই পুরো ইনিশিয়েটিভটাই সেই অর্থে পরমদার আর কি, এবং পরমদা খুব যত্ন করে তৈরি করার চেষ্টা করেছে। পরমদা নিজে যেহেতু এত হরর গিক আর কি, প্রচুর হরর কাজ দেখে, খুবই ইন্সপায়ার্ড হয় দেখে, এবং সায়ন্তনদা একদমই এসে এক্সিকিউট করার অ্যাঙ্গেল থেকে আর কি, কিন্তু এসে একবারের জন্য সায়ন্তনদা বুঝতে দেয়নি যে এটা মানে শুরু থেকে নেই সায়ন্তনদা এটাতে। একদম প্রপারলি সায়ন্তনদা কাজটা করেছে, এবং আমাদেরকে যেটা চাইছে, যেটুকু ডিরেকশন দেওয়ার আছে, এত স্পষ্টভাবে দিয়েছে যে ওই ক্ল্যারিটিটা খুব প্রয়োজন হয় গোটা একটা সেটের। কারণ বলে যে পরিচালক যেরকম হয় সেই প্রভাবটা পুরো সেটের ওপর পড়ে, কাজেই সেটটাও এত চমৎকার হয়েছিল, তাতেই বোঝা যায় যে ডিরেক্টর খুব ভালো করে সামলেছে। গৌরবদা, তোমার ক্ষেত্রে তুমি কতটা চেঞ্জটা বুঝলে? আমার মনে হয় সায়ন্তনের উপর একটা দায়িত্ব ছিল যে কোথাও যেন একটা বিরাট ডিপার্চার না হয়, কারণ পরমদা খুব যত্ন করেই ফ্র্যাঞ্চাইজটা তৈরি করেছে, এবং 2টো সিজন অলরেডি ডিরেক্ট করে ফেলেছে, পর্ণশবরী সাপ এবং নিকষ ছায়া। তো সায়ন্তন আমার মনে হয় খুবই সাকসেসফুল ফর্চুনেটলি, এবং সেই জায়গার থেকে সায়ন্তন খুব রেসপেক্টফুল ছিল টুয়ার্ডস পরমদার কাজ, যে ওইটা আমার কাজের ধরন, আমার এক্সিকিউট করার ধরন আমার মতো, কিন্তু ওই কাজটার থেকে একটা প্রচণ্ড সরে গিয়ে একেবারে একটা অন্য রকমভাবে নিকষ ছায়া 2 হবে, এই চেষ্টাটাও কখনোই করেনি। আরও কারণ নিকষ ছায়া 1 যেখানে শেষ হয়েছে, নিকষ ছায়া 2 এক্স্যাক্টলি ওইখান থেকেই শুরু হচ্ছে, মানে ওই দিনই শুরু হচ্ছে।
কারণ ওখানে দেখানো হয়েছে যে গল্পটা যেখানে শেষ হচ্ছে সেখানে মিতুলকে কিডন্যাপ করে নিয়েছে লোকনাথ, এবং ঠিক ওই জায়গাটা থেকে আবার শুরু হচ্ছে। তো এটা প্রচণ্ড একটা ডিপার্চার করলে মানে কাজটার প্রতিও জাস্টিস করা হবে না, শুধুমাত্র পরমদার জন্য নয়। যে একটা গল্প বলা চলছে, আমি অর্ধেকটা গল্প বলে ফেলেছি, এবার তুমি বাকি অর্ধেক গল্পটা একদম অন্যরকমভাবে বললে দর্শকেরও তো অসুবিধে হবে। তো সেই জায়গার থেকে সায়ন্তন খুব কেয়ারফুল ছিল আমার মনে হয়, এবং ওই ইউনিভার্সটাকে ইনট্যাক্ট রেখে নিজের মতো করে কাজটা করেছে। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভূতে পাওয়া বেশি কঠিন নাকি ভূতকে পাওয়া বেশি কঠিন? মানে ভূতে ধরা বেশি কঠিন না ভূতকে ধরা, কোনটা বেশি কঠিন? দুজনের কাছেই প্রশ্ন। আমার ক্ষেত্রে তো ভূতকে ধরাটা কঠিন মনে হচ্ছে, এখনো ভূতে আমাকে ধরতে চায়নি, তো আমার ক্ষেত্রে ভূতকে ধরাটা কঠিন। দুটোই কঠিন হচ্ছে, সেক্ষেত্রে অনেক সোজা হচ্ছে হইচই খুলে নিকষ ছায়া দেখা, ওটা সব থেকে সহজ, কারণ দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না আমার সাথে, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড একেবারেই। কিন্তু মিতুল আগের বারে ঠিক আমরা যেটা দেখেছিলাম, যেখানে আর কি শেষটা হয়েছিল, সেখান থেকে কিন্তু মিতুল এখনো পর্যন্ত ট্রমাটাইজড। এই সিজনে মিতুল কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে? মিতুল কিছুটা সেই ট্রমাটা থেকে বেরিয়ে উঠতে পেরেছিল নিকষ ছায়া 1-এ, অত কিছু হওয়ার পর পর্ণশবরীর সাথে মিতুল কিছুটা ভাদুই মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে, মানে রিসার্চ ওয়ার্কে সাহায্য করে, বোঝা যায় যে একদম নিজের মেয়ের মতোই আর কি ভাদুই মশাইয়ের সঙ্গে থেকে যায়। এবং সেইখান থেকে এইটা আরও বেশি ইন্টারেস্টিং যে মিতুলকে আবার নিয়ে চলে যাচ্ছে কেউ, এবং সেই মিতুলকে সেভ করার জার্নিতেই ভাদুরী মশাই বারবার চলে যায়। মানে কোথাও প্রায় বাবা মেয়ের সম্পর্ক হয়ে যায় আর কি ভাদুরী মশাই আর মিতুলের, যে সব থেকে বেশি ডিপেন্ড করে তার ওপর। এবং আগেরবারও মানে আমার মনে হয় এটা অমিয়র প্রত্যেকটা সিজনেই হচ্ছে, যে পর্ণশবরীর সাপেও আমিও পাগলের মতো ঘুরছে, আমার বউ কোথায়, আমার বউ কোথায়, এবারেও ঘুরছে আমার বউ কোথায়, আমার বউ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি একমাত্র নিকষ ছায়া 1-এ সেটা হয়নি, নিকষ ছায়া 1 যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়েছে। আর যে আমার নিকষ ছায়া 1টা খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে তোমাদের প্রত্যেকের চরিত্রে আরও তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি কাজ করে, সেটা আরও বেশি এক্সপ্লোর করতে পেরেছিল। সেটা আমার মনে হয় নিকষ ছায়া 2-তেও খুব সুন্দরভাবে সেই অতীতগুলো এক্সপ্লোর করা আছে। এবং আরেকটা জিনিস যেটা নিয়ে তুমি এক্ষুনি কথা বলে, আমি সেই পয়েন্টটাতেই আসতাম। পর্ণশবরীর সাপের পর মানে আমরা দেখতে পাচ্ছি ভীষণ সাকসেসফুল হরর জনারে তোমাদের এই জুটিটা আর কি অন স্ক্রিন পেয়ার হিসাবে, সেই আবার এইভাবে পাওয়া, এবং দর্শকদের বোধহয় কোথাও একটা বেশ ইন্টারেস্টিং লাগছে এই জুটিটাকে। এইটা তো এই গল্পেরই কন্টিনিউয়েশন, তো সেই জায়গায় তো অন্য কাস্ট হলে তো যেটা হবে সেটা হচ্ছে এই চরিত্রের কন্টিনিউটিটা গোলমাল হয়ে যাবে। তাদের কাছে ভীষণভাবে ভালো লাগছে এই জুটিটা, অমিয় মিতুল, সে যে জুটিটা আর কি। হোপফুলি তাই যেন লাগে, আমাদের কাজটা করে খুব ভালো লাগছে, এবং সুরাঙ্গনার সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে। এবং তো এটা তৃতীয়বার হলো এই নিয়ে, এবং এর বাইরে এই সিরিজের বাইরে একসঙ্গে খুব একটা কাজ করার সুযোগ হয়নি, কিন্তু আশা করি হবে ইন ফিউচার। অডিও প্ল্যাটফর্মে আলাদা অডিও আলাদা করে প্ল্যাটফর্মে কাজ হয়েছে, কিন্তু অডিও প্ল্যাটফর্মে হয়েছে, ভিজুয়াল প্ল্যাটফর্মেও হবে আশা করা যায়। অ্যাবসলিউটলি। আচ্ছা, এবার একটু আমায় বলো যে যেহেতু ভাদুরী মশাই রয়েছেন, মানে চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন, এবং তিনি থাকা মানে আমরা জানি গল্পের একটা কিন্তু জায়গা তৈরি হয়, এবং খুব সুন্দর তিনি বোধহয় গাইডেন্সটাও খুব দেয়। একটুখানি শুনি যে এইবারের যখন তোমরা শ্যুট করছিলে সেই মুহূর্তটা কীরকম ছিল চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কাজ, এবং যদি বাকিদেরও কথা বলতে হয়, স্টেলার কাস্ট রয়েছেন এবং প্রত্যেকে দুর্দান্ত এক একজন অভিনেতা। একটুখানি সেই এক্সপিরিয়েন্সটা শুনবো তোমাদের থেকে। গৌরব, তো তোমার কাছে আগে আসি। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি একটু আগেই এটা নিয়েই কথা হচ্ছিল, আমি বলছিলাম যে প্রথমত কাঞ্চনদার কথা বলবো। কাঞ্চনদা একটা সেটে থাকা মানে সেই যতক্ষণ সেটে আছি সময়টা খুব ভালো কাটবে। শুধুমাত্র এই কাঞ্চনদার একটা ইমেজ আছে না, ভীষণ মজা করে, সব শুধু মজা নয়, মানুষটা এত ভালো, তার সঙ্গে গল্প করা যায়, তার সঙ্গে জীবন নিয়ে কথা বলা যায়, তার সঙ্গে অনেক কিছু বিষয় নিয়ে কথা হয়। তো সেইটা খুব এনজয় করি, এবং একটা কী বলবো, দাদা স্থানীয় বন্ধু হয়ে উঠেছে আর কি, এতগুলো কাজ একসঙ্গে হয়েছে, তো সেই জায়গার থেকে খুব এনজয় করা যায় সময়টা। এবং চিরঞ্জিত জেঠুর ক্ষেত্রে তো আরও বেশি সেটা প্রযোজ্য, তার যে এই ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স, তিনি 50 বছর ধরে অভিনয় করছেন, কত রকমের গল্প, আমি তো সুযোগ পেলেই গল্প শুনি, এবং উনি গল্প বলতে খুব ভালোবাসেন। যে জানো, আমি যখন আমার প্রথম কাজটা করছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল, আমাকে দেখে একজন দীপঙ্কর দে বলে মনে করেছিল, আর কিছুতেই বিশ্বাস করবে না যে আমি দীপঙ্কর দে নই, আমি চিরঞ্জিত। তো এই ধরনের সব মানে অদ্ভুত সব গল্প, এবং তার সঙ্গে সঙ্গে যেইভাবে কাজ হতো আর্লি 90s-এ,
মানে 90s-এ ওই 90-এর দশকে যেভাবে কাজ হতো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেইটার গল্প বাবার কাছে অনেক শুনেছি, ওনার কাছেও একটা অন্য রকমের সব গল্প আর কি। তো খুব খুব উপভোগ করেছি সময়টা। যেটা হয় যে মেকআপ ভ্যান যেহেতু ওই মেয়েদের আর ছেলেদের আলাদা হয়ে যায়, আমাদের মেয়েদেরও একটা চমৎকার আড্ডার গ্রুপ হয়েছিল আর কি। মানে সেটা খুবই মাঝে মাঝে যখন সময় পাচ্ছি আমরা আর কি, এবং যখন কাজটা একটু হালকা, তখন আমি অনিন্দিতা অর্থাৎ অনিন্দিতা বোস, উমা ব্যানার্জি অসম্ভব ভালো অভিনেত্রী, আমি খুব রেসপেক্ট করি ওনাকে, কৌশানী মুখোপাধ্যায় আমার খুবই বন্ধু, কাজে আমরা সবাই মিলে চমৎকার কাজ নিয়ে চমৎকার একটা সময় কাটিয়েছি। এই কাজটা নিয়ে কথা বলতে বলতে আরও অন্য নানান অনেক জিনিস নিয়ে, অভিনয় সংক্রান্ত কিংবা সিনেমা নিয়ে কথা বলতে বলতে চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছি। কিন্তু চিরঞ্জিত কাকুর সাথে যেটা আমার বরাবরই মনে থাকবে সেটা হচ্ছে আমরা দুজনেই চিরঞ্জিত কাকুর সাথে কিংবা চিরঞ্জিত জেঠুর সাথে অনেক ছোটোবেলা থেকে কাজ করছি, এবং চমৎকার একটি মানুষ, প্রচুর কিছু ঝুলিতে আছে তার আর কি। কিন্তু আমার সাথে খুব ভালো আড্ডা হয়েছিল আমার মনে আছে পর্ণশবরীর সাপের সময়, স্পেসিফিক্যালি আমি বলবো, যেহেতু উনি খুব ভালো আঁকেন এবং আমি আঁকতে খুব ভালোবাসি, কাজেই সেইটা নিয়ে আমাদের প্রচুর এক্সচেঞ্জ হয়েছিল, আঁকা পাঠিয়েছিলেন অনেক, আমিও পাঠিয়েছিলাম, কাজেই মানে সে পেন্টিং নিয়ে তার কত জ্ঞান আর কি, এবং সেটা নিয়েও কি ইন্টারেস্ট ওনার, এবং কি মিডিয়াম ইউজ করেন, কি ক্যানভাস ইউজ করতে পছন্দ করেন, কি প্রাইমিং ইউজ করতে পছন্দ করেন, এত চমৎকার একটা আড্ডা হয়েছিল, সেটা আমার বরাবরই মনে থাকবে। এবং অবশ্যই কাঞ্চন মল্লিক, তিনি এত ভালো একজন অভিনেতা এবং হি ইজ সাচ আ প্রফেশনাল কো অ্যাক্টর, মানে এটা সত্যি ইটস আ ব্লেসিং আর কি, মানে কাঞ্চন মল্লিকের সাথে কাজ করা, কারণ এত প্রফেশনাল, এবং মানে সে কো অ্যাক্টর হিসেবে থাকা মানে আমার যদি কোনো সিনে ডিফিকাল্টি হয় আমি জানবো যে সেটা তিনি সহজ করে দিতে পারবেন, তিনি কাজটা কিন্তু খুব চমৎকার বোঝেন এবং খুব এফিশিয়েন্টলি করে নিতে পারেন। একটাই সিন ছিল এখানে, আমি সেটা বলতেও পারবো না খুব ডিটেলে, কিন্তু যেখান দিয়ে আমি হাঁটছিলাম সেটা খুবই স্লিপারি, মানে আমি যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারতাম আর কি, এবং আমি একা একা হেঁটে এগোচ্ছিলাম, ওনার কিন্তু মাথায় আছে যে এই সিনটা হয়েছে, এইখানে হেঁটে আসছে, কাজেই যখন যাচ্ছে কাউকে একটা বলবে যে প্লিজ ওর ধারে পাশে কেউ থাকো, যদি এখানে মুখ থুবড়ে পড়ে ও জলে পড়বে, একদম শেষ হয়ে যাবে, কাজেই পুরোটা হি টেক কেয়ার অফ এভরি ওয়ান অ্যারাউন্ড হিম, সেটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স কাজের ক্ষেত্রে। क्या बात। শেষ করব গৌরবদাকে দিয়ে, যে এই পুরো জার্নিটার মধ্যে তোমার কাছে সবথেকে বেশি ডিফিকাল্ট সিন কোনটা ছিল, যখন দর্শকেরা দেখবেন আর কি সেটা যাতে রিলেট করতে পারেন। মানে শুধুমাত্র এই সিজনের ক্ষেত্রে না 3টে সিজন মিলিয়ে? তোমার ক্ষেত্রে যেটা তুমি বলবে আর কি। আমার কাছে এই হরর জনারটায় এই প্রথম কাজ আমার, মানে এর আগে আমি যতটুকু হরর করেছি সবই হরর কমেডি। হরদার সঙ্গে একটা ছবি করেছিলাম ভূতচক্র প্রাইভেট লিমিটেড বলে, সেটা ভূতের কাজ ছিল কিন্তু পুরোটাই কমেডি, মানে মজার ছলে ছিল। তো এই জনরে আমার প্রথম কাজ পর্ণশবরীর সাপ, এবং সেইটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয় আর কি, সেটা পর্ণশবরীর সাপে কম ছিল, নিকষ ছায়াতে বেশি ছিল। সেটা হচ্ছে যখনই আমরা কোনো রকম কম্পিউটার জেনারেটেড কিছুর সঙ্গে কাজ করি, তখন ডিরেক্টরের সঙ্গে ভিশনের একটা অ্যালাইনমেন্ট হওয়াটা খুব প্রয়োজন হয়। সে একরকমভাবে ভাবছে, আমি একরকমভাবে ভাবছি, এবং তারপরে এক্সিকিউট হচ্ছে আরেক রকমভাবে। তাহলে সেটা দর্শক যখন দেখবেন বুঝতেই পারবেন যে এটা পুরো কমপ্লিটলি আলাদা দুটো জিনিস হয়েছে। সেটা যাতে না হয় সেইটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। এবং কম্পিউটার গ্রাফিক্সের কাজ আগে করেছি জকের ধনের ফ্র্যাঞ্চাইজি বা ওই সব জায়গাতে, কিন্তু এইটা একদম অন্যরকম ছিল, যে একটা জিনিস যেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটাকে আমাকে ইম্যাজিন করে নিতে হচ্ছে, এবং তো এই পুরো বিষয়টাই ওয়াজ ভেরি নিউ। তো সেইটা চ্যালেঞ্জিং ছিল, তার সঙ্গে সঙ্গে খুব এনজয়েবলও ছিল। ঠিক যেরকম 23শে জানুয়ারি দর্শকের উপভোগ করতে চলেছেন তোমাদেরকে আবারও নিকষ ছায়া 2-এর মাধ্যমে আর কি। তবে যে দিনটায় আর কি আসছে সেই দিনটা সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো আমরা অন্যভাবে কাটাই, তোমরা বেশ ভয় দেখাতে আসছো কিন্তু আমাদেরকে। একটুখানি বলো সরস্বতী পুজো কে কীরকমভাবে কাটাবে বলে কীরকম প্ল্যানিং করেছো? সুরঙ্গনার কিছু প্ল্যানিং রয়েছে বছর? আমার সকালবেলায় কিছু সরস্বতী পুজোর জাজিং আছে, সেটা করতে বেরোবো। চমৎকার, বাচ্চাদের স্কুলে গিয়ে এরকম দেখতে খুবই ভালো লাগে। তারপরে একটা বইমেলায় একটা ইভেন্ট আছে আর কি, সেখানে একটা বুক লঞ্চে আমি আর ঋদ্ধি যাব, সেইটুকুই যা। তারপরে রাত্রিবেলা নিকষ ছায়া 2 যদি দেখা হয় তাহলে তো একদম জমে যাবে।
ব্যাস পুরো দিনটা একেবারে সেট হয়ে গেল। আচ্ছা, এই হলুদ শাড়ির ব্যাপারটা কি কখনো সুরঙ্গনা মেনেছো? যে আমরা যেরকম আর কি হতো না ছোটবেলায়, মানে হলুদ শাড়ি আমাদের কিন্তু হয়েছে। একদম। আমার ছোটবেলায় প্রচুর সাজানো হয়েছে, হলুদ শাড়ি, লাল পাড়, লাল শাড়ি, হলুদ পাড়, নানান রকম করে দুটো ঝুঁটি বেঁধে প্রচুর সাজানো হয়েছে ছোটবেলা থেকে। বড় হওয়ার পর হ্যাঁ একবারই পরেছিলাম হলুদ শাড়ি, পরে ওই ঋদ্ধির সঙ্গেই বেরিয়েছিলাম, এইটুকুই যা। ছোটবেলায় কোনো নিয়ম এখনো কন্টিনিউ করো, মানে ওই শ্রী মাখার যে বিষয়টা থাকে বা এরকম কিছু নিয়ম রয়েছে, সেরকম কিছু রয়েছে বা বই দেওয়া এখনো? ওটা ওটা একমাত্র কন্টিনিউয়েশন হয় যদি কোথাও, মানে এখন অতটা যেহেতু পুজো হয় না, আমার বাড়িতে আগে হতো, আমার বাবার এখন বয়স হয়েছে, তিনি অতটা গুছিয়ে করে উঠতে পারেন না, তো যখনই হতো বই জমা দিয়ে দিতাম, আর এখন হচ্ছে স্ক্রিপ্ট জমা দিয়ে দেওয়া, কাজে সেইটা কন্টিনিউ করে গেছে। এবং নাড়ু নাম বলো, নারকেলি কুল। ওহো, ওটা লক্ষ্মী পূজা হয় না, সরস্বতী না না, সরস্বতী পুজো, নারকেল কুল, হ্যাঁ। এবং তার আগে খেয়ে ফেললে আমরা তাহলে ফেল করে যাব পরীক্ষায়, তাই জন্য সরস্বতী পুজোর পরে। সরস্বতী পুজোয় কুল খাওয়ারও একটা ব্যাপার আছে না? ওটাই নারকেল ও কুল। নারকেল কুল, হ্যাঁ। চমৎকার লাগে আমার খেতে, এবং আমার নিয়ম হচ্ছে আমি আগে খাবো, আমি আগেই ওটা শেষ করবো 2-3টে, তারপরে পুজো হবে। বোঝা যাচ্ছে, ডারকে আগে সুরঙ্গনা। হ্যাঁ গৌরবদা, তোমার ক্ষেত্রে এবছরের সরস্বতী পুজো? আমার আগে পরে শুটিং চলবে, সরস্বতী পুজোর দিনটা একটা ছুটির দিন, এবং তার সঙ্গে সঙ্গে ছেলের যে বয়সটা হয়েছে এখন হাতে খড়ি করার প্ল্যান হয়েছে। হ্যাঁ, তো সেইটা দেখা যাক কতদূর কি করা যায়। তার মানে এই বছরটা তোমার কাছে ভীষণ আরও স্পেশাল হতে চলেছে বলা যেতে পারে, কারণ নিকষ ছায়া তো রয়েছে, শুটিং আশেপাশে রয়েছে, এবং তোমার ছেলের হাতের খড়ি, এটা একটা বিশাল ব্যাপার। সবটা মিলিয়ে দর্শকদের জন্য কি বলতে চাইবে? নিকষ ছায়া আসতে চলেছে 23শে জানুয়ারি, এবং তোমরা আরও কি ভয় দেখাচ্ছ নাকি রহস্যের সমাধানে এবার তাদের নিয়ে যাচ্ছ, সেটা তোমরাই জানো। 23শে জানুয়ারি হইচইতে আসতে চলেছে নিকষ ছায়া 2। এটা কিন্তু দ্বিতীয় সিজন না, এটা কিন্তু বেসিক্যালি তৃতীয় সিজন। যারা প্রথমবার ভাদুড়ি মশাইয়ের এই সিরিজটা দেখছেন তাদের বলবো যে প্রথমে পর্ণশবরীর সাপ দেখুন, তারপরে নিকষ ছায়া 1 দেখুন, তারপরে 23 তারিখ অনওয়ার্ডস নিকষ ছায়া 2টা দেখে ফেলুন। আমার মনে হয় খুব উপভোগ করবেন। এবং যারা নিকষ ছায়া 1 দেখে আসছেন তাদের জন্যে তো আমার মনে হয় তারা অপেক্ষা করেছিলেন যে এমন একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে যে মিতুল গেল কোথায়, কি হবে, তো সেইটার একটা কনক্লুশন টানা হবে এইবারে। তো ডেফিনেটলি দেখব। সৌরভদা যেটা বললো সেটাই, এবং আপনারা একটু বেশি করে দেখুন নিকষ ছায়া 2, আরও যদি দেখেন তাহলে আমাদের মনে একটা আশা জাগবে যে নিকষ ছায়া 3ও আসবে, কাজে সেই আনন্দেই আমরা থাকতে চাইছি। আপনারা দেখুন এবং আমাদেরকে অবশ্যই জানান কেমন লেগেছে। আমরা সত্যি নতুন করে বলার কিছু নেই, তোমরাই তোমাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবং সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর দিন এই প্রশ্নের সমাধান তো আপনারা চান, তাই তো? তাই সারা দিনটা অবশ্যই উপভোগ করুন, এবং তার সঙ্গে নিকষ ছায়া 2 উপভোগ করতে ভুলবেন না হইচই প্ল্যাটফর্মে। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।